এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। কিন্তু ভাই, আজ জাপানের ইনভেস্টররা আসছে, আজকের মিটিংটা ক্যান্সেল করাটা অসম্ভব। তাহলে তাদের থাকার ব্যবস্থা কর। আজকের মিটিংটা কাল ফিক্সড কর। যাই কর, মিটিংটা ক্যান্সেল কর। কিন্তু ভাই, আহা, নো মোর ওয়ার্ড। এই বলে ফারহাদ সোজা নিজের রুমে চলে যায়। ওয়াশরুমে ঢুকে বেশ লম্বা একটা শাওয়ার নেয়। কালো এক তাওয়াল কোমরে জড়িয়ে বেরিয়ে আসে সে। ড্রেসিং টেবিলের সামনে এসে হেয়ার ড্রায়ার দিয়ে নিজের সিল্কি চুল শুকিয়ে দেয়ালের সাথে অ্যাটাচ করা বড় ওয়ার্ড্রোপের স্লাইডিং দরজা খুলে কালো শার্ট, কালো প্যান্ট আর ম্যাচিং কালো বুট বের করে রেডি হয়ে নিল। ড্রয়ার থেকে নিজের কালেকশন করা ঘড়ির মধ্য থেকে একটি বের করে নিজের হাতের কবজিতে পরে নিল। নিচে নেমে ড্রাইভারকে গাড়ি বের করতেই বলল, ওয়াও দাদাই, ইউ লুকিং সো হ্যান্ডসাম। ফারহাদ পিছনে ঘুরে দেখলো তার প্রাণপ্রিয় ছোট বোন ফারিয়া, যার সামনে ফারহাদ সবসময় লাভলি আর কেয়ারিং। ফারহাদ মুচকি হেসে বলল, আমার বোনটাও যে কোনো রাজকুমারীর থেকে কম না। থাক, আর পাম দিতে হবে না। আচ্ছা, তুমি কি অফিসে যাচ্ছ? হ্যাঁ, কেন? আমাকে কলেজে ড্রপ করে দাও প্লিজ। রিজওয়ান কোথায়? ওর সাথে যা। না, আমি আজ তোমার সাথে যাব। তো হুকুম। এই বলে দুই ভাই বোন বেরিয়ে গেল। অফিসের সমস্ত কাজ কমপ্লিট করে ড্রাইভারকে গাড়ি বের করতেই বলল। গাড়ি নিজের আপন গতিতে বিএসসি নার্সিং কলেজের সামনে এসে দাঁড়ালো। ড্রাইভার ফ্রুচোরা কুচকে জিজ্ঞেস করলো, স্যার আমরা এখানে কেন? কোনো দরকার আছে স্যার? হ্যাঁ আছে। তোমার কাছে ছুরি আছে? ছুরি দিয়ে কি হবে স্যার? ভয় নেই, আমি বিনা দোষে মানুষ মারি না। এবার ছুরি দাও। ড্রাইভার আর কোনো কথা না বাড়িয়ে নিজের পকেট থেকে ছুরি পার করে ফাহাদের হাতে দিল। ফারহাদের সমস্ত কর্মচারী নিজেদের সেফ রাখতে এই সব ধারালো জিনিস নিজেদের কাছেই রাখে। ফারহাদ ছুরির মুখটা বের করে তার বাঁ হাতের তালুতে ছুরি চালিয়ে দেয়। মুহূর্তেই লাল রঙে গাড়ির ফ্লোর ভিজে গেল। ছুরিটা আবার ড্রাইভারের হাতে দিয়ে বলল, বাহিরে যাও। ফোন থেকে আসিলের ফটো দেখিয়ে বলে, এই মেয়েটা এখনই বেরোবে, তাকে আমার হাত কেটে যাওয়ার কথা বলে আমার কাছে নিয়ে আসবে। ইজ ইট ক্লিয়ার? আর ভুলেও আমার নাম বলবে না। নাও গো। ড্রাইভার একটা শুকনো ঠোক গিলে দৌড় দেয় কলেজের দিকে। আসিল দাঁড়িয়ে আছে একটা কালো বেশ দামি হাইফাই গাড়ির সামনে। সে গাড়িটার নাম জানে না, কিন্তু দেখে বোঝা যাচ্ছে গাড়ির মধ্যকার ব্যক্তি নিশ্চয় খুব নামি দামি। কোথায় আপনার স্যার? স্যার ভিতরে দাঁড়ান, আমি দরজা খুলে দিচ্ছি। এই বলে ড্রাইভার দরজাটা খুলে দিতে আসিল দেখলো সেই ব্যক্তিকে যার জন্য সে এখানে এসেছে। মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। সুঠাম দেহে অধিকারী এই যুবকটিকে আসিলের আগেও দেখেছে এমনই মনে হচ্ছে। তার গায়ে জড়ানো সমস্ত পোশাকই কালো। তা দেখে আসিলের একদমই ভালো লাগলো না। একজন সুপ্রিয় প্রিয় মানুষ কালো রং দেখে ভালো না লাগাটাই স্বাভাবিক। আসিল আস্তে করে গাড়িতে উঠে বসলো, কাঁধের ব্যাগ পাশে রেখে। এবার কি করবে বুঝতে পারছে না। লোকটা কেমন চুপচাপ বসে আছে, কিছু না বলছে। কিছুক্ষণ পরে আসিল নিচ থেকে আস্তে করে বলল, আপনার কোন হাতে কেটে গিয়েছে? ফারহাদের মনে যেন এক ঠান্ডা শিহরণ বয়ে গেল। তার অ্যাঞ্জেলের কণ্ঠস্বর যে এত মিষ্টি তা জানা ছিল না। ফারহাদের মনে এই মুহূর্তে অত্যাধিক ভয়ঙ্কর ভয়ঙ্কর ধরনের অনুভূতি তৈরি হচ্ছে। নিজেকে খুব বেসামাল লাগছে। তার পাশে বসে থাকা যুবতীকে কাছে পর এক তীব্র নেশা জাগছে। যেখানে দেশ বিদেশের নামি দামি যুবতীরা নিজেদেরকে ফারহাদের সামনে বিলি দিতে রাজি, সেখানে ফারহাদ নাকি এই বাচ্চা মেয়েটির প্রতি তার উপর আসক্ত হয়ে পড়েছে। ভাবতে অবাক লাগছে ফারহাদের। এক্সকিউজ মি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? প্লিজ দেখান দেখান আপনার কোন হাতটি কেটে গেছে, যাতে আমি ব্যান্ডেজ করে দিতে পারি। ফারহাদ আসিলের দিকে না ঘুরেই তার বাঁ হাতটি বাড়িয়ে দিল আসিলের দিকে। আসিল হাতের দিকে তাকাতে তার গা শিউরে উঠেছে। তার কাপা কাপা হাতে ফারহাদের বাড়ানো হাতটি ধরল। তার কাপা কাপা হাতে
ফারহাদের বাড়ানো হাতটি ধরল। হাত ধরা মাত্র ফারহাদের শির দ্বারা এক ঠান্ডা শিহরণ বয়ে গেল। আসিল নিজের ব্যাগ থেকে ফার্স্ট এড বের করলো, তারপর তুলোতে একটু স্যাভলন নিয়ে বলল, দেখুন একটু জ্বালা করবে, তাই প্লিজ একটু সহ্য করুন, আর জ্বালা করলে আমাকে বলবেন। আসিল এই বলেই তুলোটি কাটা জায়গার উপর ছোঁয়াতে ফারহাদ কেঁপে উঠল। ডান হাত মুঠো করে শক্তভাবে চোখ খিচে বন্ধ করে নিল। ফারহাদ অনুভব করলো আসিল তুলো ছোঁয়ানো জায়গাতে একটু পরে পরে ফু দিচ্ছে, যার ফলে জ্বালা একটু কমও লাগছে। ফারহাদ তার মাথা ঘুরিয়ে আসিলের দিকে তাকালো। সিল্কের সাদা হালকা সুতোর কাজ করা থ্রি পিস পরে আছে আসিল। মাথায় ওড়নাটি খুব সুন্দর করে ফেলে রাখা, কুচকানো ভ্রুর সাথে মাঝে মাঝে গাল দুটো ফুলিয়ে ফারহাদের হাতে ফু দিয়ে চলেছে। ফর্সা মুখে হালকা পিঙ্ক কালার লিপস্টিক খুব মানিয়েছে। ফারহাদের নেশা লেগে যাচ্ছে, মাথা কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে, মাতাল মাতাল লাগছে নিজেকে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এই সবের মধ্যে আসিল বলে উঠল, আচ্ছা, হাতটা আপনার কাটলো কি করে? দেখে তো মনে হচ্ছে হাতে কোনো ধারালো ছুরি চালানো হয়েছে। কেউ স্বইচ্ছায় আপনার হাত কেটে দিয়েছে? যাই হোক, আমি ব্যান্ডেজ করে দিয়েছি, কিন্তু ক্ষতটা অনেক গভীর, তাই আবার ড্রেসিং করে ব্যান্ডেজ করতে হবে। আর হোয়াট ইজ ইউর নেম? গভীর পুরুষালী আওয়াজে আসিল ভড়কে যায়। তার কথা শেষ হওয়ার আগেই সামনে মানুষটির এরকম প্রশ্ন সে আশা করেনি, তাই আমতা আমতা করে বলে, আশিল ফারুক। তামিজ আসিল, আমি আবার কাল আসবো। আজকের মতো কাল ও তুমি ব্যান্ডেজ করে দিবে। কিছু পার্সোনাল কারণে আমি অন্য কোথাও যেতে পারবো না, তাই কাল এই টাইম এই জায়গা। এক ঝাঁক পাখি উড়াল দিয়ে শূন্য আকাশের পানে। গোধূলি বেলার সাথে পাখিদের খুনসুটি সময়টাকে আরো বেশি মনোমুগ্ধকর করে তোলে। আচ্ছা, পাখিরাও কি একে অপরের মনের কথা বুঝতে পারে? ফারহাদ তার পুরো কথা শেষ করলো আসিলের বিপরীত দিকে মুখ করে, যার ফলে আসিল তার পাশে বসে থাকা অদ্ভুত এবং গম্ভীর মানুষটির মুখমণ্ডল দেখার কোনো সুযোগই পায়নি। ফারহাদের কথা শুনে আসিল একটু অবাক হলেও সেটা প্রকাশ করল না। আসিল এই গম্ভীর মানুষের কথার পরিপ্রেক্ষিতে কিছু বলবে সে বুঝতে পারছে না, কিন্তু তারপরও আসিল বসে থাকলো। তার পাশের মানুষের মুখ থেকে একটা ছোট্ট শব্দ ধন্যবাদ শোনার আশায়, কিন্তু আসিলকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে তার পাশের অদ্ভুত মানুষটি তার কথা শেষ করার পরে আর একটা কথাও বলল না। সে আগের মতো স্ট্যাচু হয়ে বসে রইল। আসিল গাড়ির জানালার বাইরে শূন্য আকাশ পানে তাকিয়ে এক তপ্ত নিঃশ্বাস ছাড়ল। সে বুঝতে পেরেছে পাশের মানুষটির দিকে বোম ছুঁড়ে মারলো তার মুখ থেকে ধন্যবাদ শব্দটি বেরোবে না। তাই আসিল নিজের আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে নিজের ব্যাগ উঠিয়ে কাঁধে তুলে নিয়ে আস্তে করে বলল, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আসিল কথাটি বলে গাড়ি থেকে নেমে এলো। সে জানে তার কথার পরিপ্রেক্ষিতে এই লোক কিচ্ছু বলবে না, তাই আর আশাও করলো না। থ্যাংক ইউ ম্যাম। আসিল হাঁটা থামিয়ে পেছন দিকে তাকালো, দেখলো সেই লোকটা যে তার কাছে হেল্প চেয়েছিল, তার গোমরা মুখ স্যারের জন্য। আসিল সেই লোকটার সামনে এসে দাঁড়ায়, মাথা থেকে পা পর্যন্ত দেখলো এই লোকটাও নিজেকে কালো কাপড় দ্বারা মুড়ে রেখেছে। ধন্যবাদ তো আপনার স্যারের বলা উচিত ছিল, গোমরা মুখ কোথাকার। শেষের কথাটি আস্তে করে বলেও সামনে থাকা লোক, যে কিনা ফারহাদের ড্রাইভার, আসিলের শেষ কথা শুনে ফেলে। তার চোখ মনে হয় এবার বেরি হয়ে আসবে। সে ফারহাদের কাছে প্রায় 4 বছর ধরে কাজ করছে। ফারহাদের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, রাগ, জেদ সব কিছুর সম্পর্কে অবগত হওয়ার পরেও সে বা ফারহাদের আন্ডারে কাজ করা হাজার হাজার কর্মচারী ফাহাদের সামনে দূরের কথা, পিঠ পিছনেও এরকম কথা বলার সাহস নেই। সেখানে এই মেয়ে যে কিনা ফারহাদকে চেনে না পর্যন্ত, সে ফারহাদকে গোমরা মুখ বলে দিল। এই যে স্যারের চামচা, নাম কি আপনার? লোকটির ভাবনায় ছেদ বলো। সে দ্বিতীয়বারের মতো অবাক না হয়ে পারল না, আমতা আমতা করে বলো, তানভীর। ওফ, তো তা তানভীর, আপনার স্যারকে বলে দেবেন ক্ষত হাতে পানি না লাগাতে, ঠিক আছে? ওকে ম্যাম। আসিল আর সময় নষ্ট না করে জায়গা থেকে প্রস্থান করে। তানভীর ও নিচের ড্রাইভিং সিটে এসে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে তানভীর পেছন দিকে তাকিয়ে
ফারহাদকে বলল। স্যার ম্যাম বললো যে হাত। তানভীরের কথা শেষ হওয়ার আগে অ্যাটিটিউডের সাথে ফারহাদ নিজের ডান হাত উঁচু করে তানভীরকে থামিয়ে দিয়ে বলল। সব শুনেছি আমি। তানভীর একটা শুকনো ঢোক গিলে গাড়ি স্টার্ট দিল। হোস্টেল। আসিল ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করলো। কাঁধের ব্যাগটা বিছানার উপরে রেখে বেডসাইড টেবিল থেকে পানির জগ থেকে পানি গ্লাসে ঢেলে গ্লাস হাতে নিয়ে বারান্দায় চলে গেল। গ্লাসে চুমুক দিয়ে বাইরের পরিবেশ উপভোগ করতে লাগলো। আহিল কখন এসছিস? আসিল পেছন থেকে তাকিয়ে দেখলো আয়েশা নিজের ভেজা চুলে তাওয়াল চালাচ্ছে। আসিল মুচকি এসে রুমে প্রবেশ করে। এই তো একটু আগে। যা শাওয়ার নিয়ে নে, তারপরে বাহিরে যাব। ওকে। আসিল ওয়াশরুমে ঢুকে গেল আর আয়েশা তার ভেজা জামা কাপড় শুকাতে বারান্দায় চলে গেল। বেশ কিছুক্ষণ পরে আসিল নিজের মাথায় তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এলো। কাপড় মেলে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। মাথা থেকে তাওয়াল খুলে নিতেই তার ঘন কালো কোমর পর্যন্ত লম্বা চুলগুলো ছড়িয়ে পড়ল। আসিল নিজের হাতে চিরুনি চুলের উপর বসালো। এইদিকে আয়েশা রেডি হতে হতে জিজ্ঞেস করলো। আহিল, লোকটা আর তার স্যারটা কে ছিল? কোন লোক? কোন স্যার? ও আরে বাবা, যার হাত কেটে যাওয়ার জন্য তোকে নিয়ে গেল, তাদের কথা জিজ্ঞেস করছি। এটা বলবি তো, যেই লোকটা আমাদের কাছে হেল্প চাইতে এসেছিল সে ওই স্যারের চামচা, মানে ড্রাইভার, নাম তানভীর। ও, আর তার স্যার কে ছিল, মানে যার হাত কেটে গিয়েছিল? আশু, তোকে আর কি বলি, জানি না কেন লোকটা ভীষণ অদ্ভুত ছিল। হাতের ক্ষতটা গভীর থাকার সত্ত্বেও তার মধ্যে কোনো হেলদোল ছিল না। কেমন স্ট্যাচুর মতো বসেছিল। লোকটার চেহারা দেখিসনি? কেমন দেখতে? আশু, আমরা স্পাইডারম্যান, আয়রন ম্যান আর প্যাডম্যানকেও দেখছি, কিন্তু আজ আমি নিজেই এই নিষ্পাপ চোখে একটা জলজ্যান্ত ব্ল্যাক ম্যান দেখেছি। ব্ল্যাক ম্যান? হোয়াট আর ইউ সেইং? হ্যাঁ, প্রথমত লোকটা আমার দিকে ঘুরে পর্যন্ত তাকায়নি, তার চেহারা দেখার প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয়ত, আমি কতগুলো কথা বললাম আর আমার সব কথা শুনে লোকটা আমাকে শুধু একটা কথাই জিজ্ঞাসা করলো। কি কথা? হোয়াট ইজ ইয়োর নেম? কিন্তু একটা কথা কি জানিস আশু, তুই তো জানিস আমার রক্ত দেখলে কত ভয় করে, কিন্তু তখন আমার তার হাতের ক্ষতটা দেখে ভয় লাগেনি, বরং কোথাও একটা কষ্ট অনুভূত হয়েছিল। জানি না কেন আমার খারাপ লাগছিল। আশা নিজের জায়গা ছেড়ে আসিলের দিকে এগিয়ে এসে আসিলের হাতে থেকে চিরুনিটা নিয়ে তার চুল আঁচড়ে দিতে লাগলো। ওকে ডার্লিং, নাও চেঞ্জ দিস টপিক। ওদের কথা বলার মধ্যেই আসিলের ফোন বেজে উঠল। স্ক্রিনে বড় করে লেখা ভাই। আসিল আয়শার দিকে দুষ্টু হেসে ফোন রিসিভ করলো। হ্যাঁ ভাই, বলো। বনু, আজকে ফ্রি আছিস? হ্যাঁ ভাই, আছি। কেন? বাহ, তাহলে আমি তোদের হোস্টেলের সামনে আসি, আজ আমরা একসাথে ডিনার করবো, ওকে? আয়শাও আজ আমাকে বাইরে ডিনার করার কথা বলছিল। বাহ, কি মিল রে তোদের ভাই। তাই নাকি? আমি এসে দেখছি কতটা মিল আছে। সো রেডি ফার্স্ট। আসিল ফোন কেটে দিয়ে আয়শার দিকেই তাকালো। দেখলো মেয়েটা লজ্জায় গালের দুই দিকে রক্তিম বন্ধন ধারণ করেছে। এইদিকে তানভীর প্রায় অনেকক্ষণ ধরে তার সামনে থাকা আয়না লক্ষ্য করছে। যখন থেকে গাড়ি স্টার্ট দিয়েছে তখন থেকে শুরু করে আর এখন অবধি ফারহাদ তার ব্যান্ডেজ করা হাতটি তার এক পায়ের উপর ঠেক দিয়ে ব্যান্ডেজ করা অংশে মুখের সামনে ধরে রেখেছে। ফাহাদের ঠোঁটে রয়েছে এক ক্ষীণ হাসির রেখা, যেটা হয়তো খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে। তানভীর অবাকের চরম সীমানায়। এইরকম নয় যে ফারহাদ হাসে না, কিন্তু সেই হাসি একমাত্র তার প্রাণের ছোট বোনের সামনে, আর খুব বেশি হলে রিজনের সামনে। আর বাদ বাকি সময় তার মুখে হাসি তো দূরের কথা, হাসির রেখা পর্যন্ত দেখা মেলে না। কিন্তু এখন এই হাসির কারণ কি? কারণটা কি সেই মেয়ে? যেখানে ফারহাদ অচেনা মানুষের সামনে হাসা তো দূর, ভালো করে কথা পর্যন্ত বলে না। এই হাসি অত্যাধিক অবাকজনক। তানভীর অনেক সাহস জুগিয়ে জিজ্ঞেস করলো, স্যার আর ইউ ওকে? সরি, আই মিন টু সে। ধরে নাও সে তোমার ফিউচার ম্যাডাম। তানভীরের কথা শেষ হওয়ার আগেই ফারহাদ একইভাবে বসেই বলল কথাটি। হয়তো সে তানভীরের কথার মনে অনেক আগেই বুঝে ফেলেছিল। তানভীর ফারহাদের কথা শুনে মনে হয়
এবার হার্ট অ্যাটাকে করবে। আচ্ছা, বোনেরাজাও কি কখনো প্রেমে পড়ে? আসিল হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছে, একটা সাদা ফুল হাতা, হাঁটু পর্যন্ত লম্বা শার্ট আর সাথে ঘিয়া কালারের প্লাজো আর ম্যাচিং হিজাব। আসিলের সামনে এসে থামলো একটা লাল গাড়ি। গাড়ি থেকে নেমে এলো আয়ান, সাদা শার্ট আর কালো জিন্সে। তাকে খুব সুন্দর আর হ্যান্ডসাম লাগছে। ভাই, আজ তো তোমাকে ভীষণ হ্যান্ডসাম লাগছে, রহস্য কি? দেখতে হবে না আমি কার ভাই? হ্যান্ডসাম তো লাগতেই হতো। আর তোর বন্ধু কই? ও যাবে না? না, যাবে না। কেন? কেন যাবে না? মানে কি সমস্যা? কি হয়েছে? জানি না, শুধু বলল সে যাবে না। যাবে না বললেই হলো? তুই যা, ওকে ডেকে নিয়ে আয়। আমি ওয়েট করছি না হয়। আমি বললে আসবে না, তুমি একবার ট্রাই করে দেখতে পারো। আমি কি করব? সেটা তুমি জানো। এবার যাও, আমি দাঁড়িয়ে আছি। লাল সাদা মিশ্র গোল চুড়িদারের সাথে সাদা প্লাজো, কোমর অবধি চুল ছড়িয়ে কালো আকাশে গোল থালার মতো শুভ্র চাঁদের দিকে তাকিয়ে আছে আয়শা। ল্যাম্পপোস্টের হলদেটে আলো আয়শার শ্যাম মুখমণ্ডলীকে আরো বেশি মায়াবী করে তুলেছে। আয়ান দরজা টোকা দিতে ভেতর থেকে না বন্ধ হয়, দরজা খুলেই গেল। ভেতরে প্রবেশ করতে তার চোখ গেল বারান্দায় দাঁড়িয়ে থাকা লাল শুভ্র পরীর দিকে। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে রমণীটি। আয়নের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে যখনই এই মেয়েটাকে দেখে, নিজেকে হারিয়ে ফেলে অন্য কোনো রাজ্যে। আয়ান এগিয়ে গেল ব্যালকনির দিকে, কিন্তু আয়শার কোনো হিলদোল নেই। একজন মানুষ তার রুমে ঢুকে আবার তার দিকেই এগিয়ে যাচ্ছে, সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আয়নের একটু রাগ হলো, যদিও তার বদলে অন্য কেউ চলে আসতো বা ডাকাতে হামলা করলেও এই মেয়ের কোনো হেলদোল হতো না। আয়ান ভাবল একটু ধমক দিবে, কিন্তু সামনের রমণীর মায়াবী চেহারা তাকে অন্য কিছু বলতে বাধ্য করল। তোমার এই রূপে যে একজন মাতাল হয়ে গেছে, তার কি খবর আছে? আয়েশা কথাটি শোনা মাত্র সামনে ঘুরে দাঁড়ায়। আয়েশার সমস্ত শরীর কাঁপছে, ভীষণ ভয় পাচ্ছে সে। আজ ফ্রিকুচকে তার সামনে থাকা মানুষকে দেখে ফরকে যায়। অবাক চোখে আয়নের দিকে তাকিয়ে আছে সে। এই মুহূর্তে আয়নকে এতটুকু আশা করেনি। তার উপর এই যুবকটিকে আজ এত সুন্দর লাগছে যে আয়শা তার ভাষা হারিয়ে ফেলে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে আয়নের দিকে। আয়ান আয়শাকে এই অবস্থায় দেখে একটা শুকনো ঠোক গিলল। ওনাহীন আয়শা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। উফ, এই মেয়ে তাকে আজ পাগল বানিয়ে ছাড়বে বলেই মনে হচ্ছে। আয়ানের নিজেকে সামলে হালকা গলা কেসে পড়ল। আজ সাদকে অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? আয়শার এবার ঘোর কাটলো, এদিকে সেদিকে তাকিয়ে দৃষ্টি লুকানোর চেষ্টা করে নিজের দিকে তাকালো। ইস, তার গায়ের ওড়না নেই। একরাশ লজ্জা নিয়ে দৌড়ে ঘরে ঢুকে বিছানার ওপর থেকে ওড়না গায়ে জড়িয়ে মাথা ভালো করে জড়িয়ে দাঁড়ালো। আয়শার কর্মকাণ্ডে আয়ান মুখ ঘুরিয়ে ঠোঁট টিপে হাসলো। আয়শার সামনাসামনি এসে দাঁড়ায়। আয়শা আমতা আমতা করে বলল, আপনি এখানে? আসিল কোথায়? আসিল নিচে। ও, কিন্তু আপনি উপরে কি করছেন? মানে কিছু দরকার? হ্যাঁ, তোমাকে দরকার। মানে? বড় বড় করে বলল আয়শা। মানে আমি নিচে ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। আমি যাব না। আয়ান চলে যেতে নিলে আয়শার কথায় থেমে যায়। ঘুরে আয়শার দুটি বাহু ধরে নিজের দিকে টেনে আনে, চোখে চোখ রেখে দাঁতে থত চেপে বল, রুমে ঢোকার পর থেকেই আমার মাথা খারাপ হয়ে আছে, তাই আমাকে কোনো পাগলামি করতে বাধ্য করো না। সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না। 5 মিনিটের মধ্যে নিচে আসবে। এই বলে আয়ান বেরিয়ে গেল। আয়শা এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে, সাদা রুমাল ব্যান্ডেজে হাতে নিয়ে অন্য হাতে লেগে থাকা লাল রক্ত মুছতে মুছতে গোডাউন থেকে বেরিয়ে এলো ফারহাদ। চোখে মুখে স্পষ্ট হিংস্রতার ছাপ, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়েছে, চোখ দুটো এখনো লাল হয়ে আছে। এই চোখ যে কাউকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। রিজন দৌড়ে এসে ফারহাদের সামনে এসে দাঁড়ালো। ভাই, আর ইউ ওকে? ইয়া, মালটাকে এমনভাবে গুম করো যেন কেউ তার টিকি পর্যন্ত না দেখতে পারে। আর যত ড্রাগ পাচার করবে বলে রেখেছিল, সব ড্রাগ একদম ধূলিসাৎ করে দে।
হ্যাঁ ভাই, সব হয়ে যাবে, চিন্তা করো না। আর তার বউ বাচ্চার জিম্মা এখন আমাদের। ওদের যেন কোনো দিকে ত্রুটি না থাকে, মনে রাখবি। ঠিক আছে ভাই। আর এমনিতেও ওর সাথে ওর বউয়ের সেরকম ভালো সম্পর্কও ছিল না, খুব মারতো নাকি তার বউকে। ইট ইজ নন ইয়োর ম্যাটার। আর জাফরের কোনো খবর পেলি? হ্যাঁ ভাই, যতদূর জানি সে নাকি এখন কানাডাতে আছে। ইন্ডিয়াতে কবে আসবে এটার কোনো ইনফরমেশন পাইনি। পালিয়ে আর যাবে কোথায়? জানোয়ারের বাচ্চা, একদিন না একদিন তো ঠিকই আসতে হবে। হ্যাঁ, আমি বাড়ি যাচ্ছি, তুই কাজ শেষ করে চলে আয়। ভাই ভাই, তোমার হাত কাটলো কি করে? ব্যান্ডেজে তো রক্ত লেগে গেছে। রিল্যাক্স, ছোট্ট একটা ক্ষত, বেশি কিছু না। কিন্তু ভাই। আহা, স্টপ রিজু। ফারহাদ যেতে গিয়েও থেমে গেল, পেছনে ঘুরে রেজওয়ানের দিকে তাকিয়ে বলল, ফারিয়ার সাথে কি হয়েছে তোর? যখনই তোর নাম নিচ্ছি খেপে যাচ্ছে। রেজওয়ান ভরকে গেল, আমতা আমতা করে বলল, কই ভাই, কিছু না তো। ফারহাদ রেজওয়ানের কাঁধে হাত দিয়ে বলে, কি হয়েছে না হয়েছে সেটা তুই আর ফারিয়া ভালো জানিস। নিজেদের মধ্যে সলভ আউট করে নে। ওকে ভাই। ফারহাদ গাড়ি স্টার্ট দিয়ে নিজের বা হাতের দিকে তাকিয়ে আপন মনে মুচকি এসে পিড়পিড় করে বলল, মাই অ্যাঞ্জেল। কথাটি বলে গাড়ি স্টার্ট দিল আর রেজওয়ান তার কাজে লেগে পড়ল। ড্রাইভিং সিটে বসে ফোন টিপতে ব্যস্ত আয়ান। আশিল পেছনের সিটে বসে আপন মনে গান করছে। দিল কো करार आया तुझ पे है प्यार आया पहली पहली बार आया हो यारा। আয়ানের পা দিকে তাকাতেই একটা হার্টবিট মিস করলো। শুকনো ঝোপ গিলতে লাগলো বারবার। এই মেয়ে আজ তাকে পাগল বানিয়ে ছাড়বে, গ্যারান্টি। আশিরের গান তখনও থামেনি, গানের সাথে সময়ের সঠিক তাল মেল চলছে। আয়শা এসে পেছনের দরজা খোলার আগে আয়ান গলা কেসে উঠল আর বলল, আমাকে দেখে কি ড্রাইভার মনে হচ্ছে? কথাটি অর্থ বুঝতে পেরে আয়শা আশিলকে বলে, আশিল সামনে যা, আমি পেছনে বসবো। আল্লাহ, আমার শরীর হঠাৎ খারাপ লাগছে, মনে হয় কিডনিতে হার্ট অ্যাটাক হয়েছে, আমি আর উঠতে পারবো না। মিথ্যে বলার আগে সেটাকে একটু সাজিয়ে নিয়ে, যত সব ঢং। আশিল সিটের এই মাথা ওই মাথা পর্যন্ত হাত পা ছড়িয়ে ক্লান্ত কণ্ঠে বললাম। আয়শা আশিলকে গালাগালি করতে করতে সামনে এসে বসল। দুই ভাই বোন একে অপরের দিকে তাকিয়ে চোখ মেরে দুষ্ট হাসল। রাত প্রায় 10:15। আশিল আর আয়শাকে আয়ান ছেড়ে দিয়ে সোজা পুলিশ স্টেশনের দিকে বেরিয়ে যায় খুব জরুরি তলব। আশিল চাবি দিয়ে দরজা খুলতে ব্যস্ত। আয়শার নজর হঠাৎ দরজার সামনে থাকা কালো গোলাপের বুকের উপর পড়ে। আয়শা বুকেটি হাতে তুলে নিয়ে আশিলের দিকে দেখিয়ে বলে, এই এই আশিল, দেখ আমি কি পেয়েছি। কি এমন পেয়েছো? না না না। আর কিছু বলার আগেই তার নজর বুকেটির উপর পড়ে। ফিকুচকে ভাবে, লাল সাদা পিঙ্ক গোলাপ ছেড়ে কালো গোলাপের বুকে, সিরিয়াসলি? কিন্তু কথা হচ্ছে এটা এখানে কেন, কে দিয়েছে? এইসব কথা ভাবতে আশিলের চোখ পড়লো বুকেটিতে গাঁথা ছোট্ট একটি কার্ড। আসিল এক টানে কার্ড হাতে নিয়ে খুলে দিতেই তার চোখ আপনা আপনি বড় আকার ধারণ করে। কার্ড খুব সুন্দর করে লেখা, আমার অসুস্থ মনকে সুস্থ করার জন্য ধন্যবাদ। আশিল আবারও ডুবে যায় ভাবনার জগতে। এর আগেও এরকম একটা কাগজ সে নার্সিং হোম থেকে পেয়েছিল, যার সন্ধান সে এখনো পায়নি। কে বা কেন? এই ধরনের প্রশ্ন আশিলের মাথায় আবারও চড়া দিয়ে উঠেছে, যার উত্তর এখনো নিখোঁজ। আশিল, কোথায় হারিয়ে গেলি? থতমত খেয়ে বলল, বল কি হয়েছে? কি লেখা আছে এই কার্ডে? আশিল কার্ড হাতের মুঠোয় নিয়ে সামান্য হেসে রুমে প্রবেশ করতে করতে বলল, ও কিছু না, ফালতু, হয়তো অন্য কারোর বুকে ভুল করে আমাদের কাছে চলে আসছে। আমাদের তো কেউ দেওয়ার মতো নেই, আর তার উপর কালো গোলাপ, ইস, আমার একদম পছন্দ না। তোর পছন্দ হবে বা কি করে? তুই তো শুভ্র প্রিয়, সাদা রং ছাড়া আর কিছু চোখে পড়ে তোর? তুই যদি চাইতিস কাজলের রং পাল্টে সাদা করে ফেলতিস। আয়শার কথায় আশিল খিলখিল করে হাসতে শুরু করলো। আয়শাও প্রসঙ্গ পাল্টে অন্য কথা শুরু করলো, কিন্তু আশিল যে ভাবনা চিন্তার জগতে ডুবে থাকলো। এক ব্যক্তির পুড়ে যাওয়া লাশ, ব্যক্তিটির শরীরের কিছু অংশ নিখোঁজ, অত্যন্ত আপন কোনো মানুষ
লাশটি শনাক্ত করতে পারবে। লাশটির পাশে বসে এক মহিলা কান্না করছে, আবার মাঝের মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছে। এই সব কিছু দাঁড়িয়ে দেখছে এক কিশোর ছেলে। পুরো শরীর থরথর করে কাঁপছে, তার চিনচিনে ব্যথা করছে তার বুকের বাঁ পাশ। ছেলেটি আর সহ্য না করতে পেরে বাবা বলে চিৎকার করে উঠল ফারহাদ। ঘন ঘন নিঃশ্বাস ফেলে সে এসি রুমে তার খালি সুঠাম চওড়া শরীর ঘামে ভিজে একাকার। দু হাত দিয়ে নিজের চুল মুঠো করে ধরে মাথা নিচু করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। তার 27 বছরের জীবনে দেখা তার প্রায় সময় দুঃস্বপ্ন। এই স্বপ্ন দেখার পরে ফারহাদ নিজেকে কিছুতে ঠিক রাখতে পারে না। মনে হয় সব ধ্বংস করে ফেলতে। স্বপ্ন দেখার পর দিন তার রুমের কোনো স্টোর রুমের থেকে কম লাগে না। আজ তার ব্যতিক্রম হয়নি। হাত বাড়িয়ে পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ড্রয়ার থেকে তার গান হাতে নেয়। বাম হাত দিয়ে গান ধরতে ব্যথায় ফারহাদের চোখ মুখ কুচকে ফেলে। হাত সামনে ধরতে তার আসিলের কথা মনে পড়ে যায়। তার মুখ চোখ ঠোঁট কথা বলার ধরন সব যেন ফারহাদের চোখের সামনে ভাসতে থাকে। ফারহাদ কিছু একটা ভেবে উঠে ছুটে যায়। তার পেন্টিং রুমে প্রবেশ করে। হলুদ বর্ণের আলো জ্বালিয়ে একটা বড় আর বিশাল আকারের পেন্টিং এর সামনে এসে দাঁড়ায়। পেন্টিং এর উপর থেকে বিশাল কালো কাপড়টা এক টানে ফেলে দিল। ফুটে উঠল এক সুন্দর যুবতী নারীর হাসি মাখা চেহারা। পেন্টিং সামনে ভেসে উঠতেই ফারহাদের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে, মা। ফারহাদ নিজের পেন্ট ব্রাশ নিয়ে বিশাল এক সাদা কাগজে কিছু একটা অঙ্কন করতে শুরু করলো। প্রায় আধ ঘন্টা পর সাদা কাগজে ফুটে উঠল এক সদ্য যুবতীর ভয়ার্ত চেহারা। অ্যাঞ্জেল, এই কালো মনের অধিকারী যুবক তোমার শুভ্রতায় আসক্ত। তোমাকে আমার চাই, যে কোনো মূল্যে তোমাকে চাই। সকাল একটা সকালই নিজের সাথে নতুন কিছু বহন করে নিয়ে আসে। নতুন কোনো গল্প, নতুন কোনো মানুষ, নতুন কোনো অনুভূতি। সকাল ফারহাদ সবেমাত্র গোসল করে বেরোলো। সুঠাম দেহ পানিতে ভেজা, কোমরে তাওয়াল জড়িয়ে, ডান হাতে নিজের সিল্কি ভেজা চুলের মাঝে গলিয়ে নাড়া দিতে দিতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুলগুলো শুকিয়ে নেয়। চওড়া কাবার্ডের স্লাইডিং দরজা খুলে মনে প্রিয় রঙের শার্ট, অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট, কোট, কালেকশন করা ঘড়ির মধ্যে একটি ঘড়ি, জুতো সব বের করে নিল। নিজের সুঠাম খালি দেহে শার্ট জড়িয়ে নিল। প্যান্ট পরে শার্ট ইন করে হাতে ঘড়ি পরে নিল। চুলটা জেল দিয়ে সেট করে কোট আর জুতো পরে রুম থেকে বেরিয়ে যেতে আবার থেমে গেল। আয়নার সামনে এসে কলারের নিচে লাগানো বাটনটা খুলে দেয়, যাতে করে তার লো মসৃণ বুক খুব সুন্দর করে দেখা যাচ্ছে। নিজের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ফারহাদ নিচে নেমে দেখে তাদের মেড, যে কিনা ফারহাদের বাগান দেখাশোনা করে, মিস্টার ইয়াসিনের বউ মিসেস সাবিনা টেবিল খাবার সাজাচ্ছে। ইয়াসিন আর সাবিনা এরা দুজনই ফারহাদের বাবা মিস্টার ফায়জাল আহমেদ খানের খুব খুব বিশ্বস্ত লোক। ফারহাদ এদের দুজনকে কোনোদিন কাজের লোক হিসাবে দেখেনি। ইয়াসিন আর সাবিনা কোনো সন্তান নেই, তাই তারাও ফারহাদ ফারিয়াকে আর রিজওয়ানকে নিজেদের সন্তানের মতোই ভালোবাসেন। সাবিনা আন্টি, ফারিয়া কোথায়? ফারহাদ চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞেস করলো, দাদাই আমি এখানে। ফারিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতেই বলল। ফারহাদ হাত উঠে ঘড়ি দেখে ফারিয়ার দিকে তাকিয়ে বলল, পুরো 5 মিনিট লেট। উফ দাদাই, তুমি রাখো তোমার 5 মিনিট। কাল রাতে সিন্ড্রেলা মুভি দেখতে গিয়ে দেরিতে ঘুমিয়েছি, তাই দেরিতে উঠেছি। ফারিয়া, সময়কে সম্মান এবং গুরুত্ব দিতে শেখো। এক সময় যখন চলে যায় তখন আর সেই সময় ফিরে আসে না, তাই প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে শেখো। আর কি বাচ্চাদের মতো কার্টুন দেখিস? ম্যাচিউর কবে হবি? দাদাই, দেখবে তোমার বউ আমার মতো বাচ্চাই হবে, তারপরে ননদ আর ভাবি মিলে একসাথে কার্টুন দেখব। ফারিয়া কথা শোনা মাত্র ফারহাদ আসিলের কথা মনে পড়ে। ভাবে, সত্যি তো মেয়েটার বয়স কত হবে? দেখতে বাচ্চা বাচ্চাই মনে হয়। আবার পর মুহূর্তে ভাবে, বাচ্চা হোক বড়, আসিল শুধু ফারহাদের।
ফারহাদের ভাবনায় ছেদ পড়ে রেজওয়ানের কথায়। ভাই তুমি জানো না, ফারিয়া তো এখনো বাচ্চার ইনম্যাচিওর, তাই তো যেটা সে কোনো দিন পাবে না তার পিছনেই ঘোরে।